আন্টি, কিছু বলুন। ঝাপসানো চোখে কয়েকবার দুর্বল চিত্তে পলক ঝাপটালেন তিনি। আরো কিছুক্ষণ সময় বিচক্ষণতার সহিত ভাবলেন, ফের চোখ বুজে মৃদুভাবে মাথা উপর নিচ কয়েকবার ঝাঁকিয়ে সম্মতি দিলেন। তবে মুখ দিয়ে কোনো টু শব্দ উচ্চারণ করলেন না, চাইলেন না যেন কথাই বলতে। সম্মতি পেতে ইভানের বুকে এত সময়ে জমে থাকা শক্তপোক্ত ভয়াবহ পাথরটা যেন মুহূর্তেই সরে গেল। মাথা নিচু করে জোরে সোরে নিঃশ্বাস ফেলল সে। সেই নিঃশ্বাস ফেলার দৃশ্যটুকু জহুরি নজরে পর্যবেক্ষণ করলেন তাহমিনা বেগমের পাশে বসা নিহারিকা বেগম। তখনও ছেলের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন তিনি। ওনার ইভান প্রস্তাব রেখেছে মেয়েটাকে বিয়ে করার জন্য, এটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারলেন না উনি। ওনার পাশে দাঁড়ানো শান্তনা রহমান, মান্যতা মৌনতারও একই অবস্থা, অবিশ্বাস্য নজর, অথচ কৌরির মন গাইছে অন্য কিছু। তন্ময়ী আপু কি সেই মেয়ে যাকে নিয়ে ইভান ভাইয়া বারংবার তার সাথে এটা ওটা বলে গেছে, না হওয়া বউ হিসেবে দাবি করেছে? তবে কি আজ তন্ময়ী আপুর বিয়ে ভাঙার পিছনে ইভান ভাইয়া দায়ী? তাই যদি হয় তবে কাজটা মোটেও ঠিক করেননি ইভান ভাইয়া। অসন্তুষ্ট চিত্তে ইভানের মুখের দিকে তাকিয়ে মুহূর্তে মুখ ফিরিয়ে নিল সে। পাশে দাঁড়ানো ডালিয়া বেগমও যেন বিগত সময় ধরে নাটক দেখছিলেন। ওনার মুখাভাবে সেটা এত সময় প্রকাশ পাচ্ছিল। তবে ইভান বিয়ের প্রস্তাব রাখতে তিনি আশ্চর্যান্বিত হলেন, কপাল কুঁচকে ফেললেন বিরক্তিতে। এরকম একটা কাণ্ড ইভানের থেকে কখনোই তিনি আশা করেননি। ছেলে যে বাপের মতো দয়ালু স্বভাব পেয়েছে বেশ বুঝলেন, তবে কি দেখে ছেলে সদ্য বিয়ে ভেঙে যাওয়া এই মেয়েকে নিজের সঙ্গিনী করতে চাইছে বুঝে আসলো না ওনার। একে মেয়ের গায়ের রং শ্যামলা, ইভানের ফর্সা রঙের পাশে কখনোই মানাবে না। সেখানে মেয়ের বাপ তো নেই, আরও না আছে বাপের রেখে যাওয়া কোনো প্রতিপত্তি। এরকম একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে ইভান বিয়ে করবে, জোয়ারদার বাড়ির বউ বানাবে? জাহিদ হাসান জোয়ারদারের ছেলের বউ। এত রুচিহীন হয়ে গিয়েছে ছেলেটা। তাহমিনা বেগমের কাছে ইভানের রাখা প্রস্তাবে কেউ কিছু না বললেও তিনি যেন চুপ থাকতে পারলেন না। মুখ খুলবেন এমন ভাবনাটা মাথায় এনে মুখে কিছু বলতে যেতে হাতে টান পড়লো ওনার। পাশে তাকাতেই দেখলো দিবা শক্ত করে হাত টেনে চেপে রেখেছে। চোখ বড় বড় করে মাথা এদিক ওদিক নাড়িয়ে ইশারা করছে কিছু না বলতে। তিনি তবুও মানতে চাইলেন না। কিছু বলবে বলে উদ্যত হতেই দিবা আরো শক্ত করে হাত চেপে ধরে ফিসফিসিয়ে বলল, প্লিজ আম্মু, এখানে কোনো রূপ সিগারেট না করে ওর লাইফ ওকে বুঝতে দাও। ও সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বড় হয়েছে। ওর ভালো মন্দ কিসে ও সেটা খুব ভালোভাবে বোঝে। তাই ও কিসে ভালো থাকবে সেটা ওকে বুঝে নিতে দাও। অন্তত ওর বেলায় নিজেদের সিদ্ধান্ত ওর উপরে না চাপিয়ে ওকে ওর মতো করে ভালো থাকতে দাও। তোমার মতামতকে বুঝতে যে ওর জীবনটা এলোমেলো করে দেওয়ার চেষ্টা করো না, প্লিজ আম্মু। মেয়ের কথায় দেওয়া সূক্ষ্ম খোঁচাটা বেশ উপলব্ধি করলেন ডালিয়া বেগম। কোন কারণে মেয়েটা এমন খোঁচা দিয়ে কথা বললো এটাও বেশ বুঝলেন। বিরক্ত হলেন বইকি। এত ভালো ঘর বর দেওয়ার পরও মেয়ে সুখে নেই, নাকি সে ইচ্ছে করে সুখে থাকতে চাইছে না? এটা তিনি কি বুঝতে পারছেন না? অবশ্যই পারছেন, তবে নিজের পেটের মেয়েরকে জোর গলায় এত কিছু বলতে পারেন না। আর ও বললেও, আগে শুনলেও এখন আর শুনতে চায় না। মেয়েটা বিরক্তিতে খেকিয়ে উঠে তিনি কিছু বলতে যাবেন, তার আগে দিবা আবারও হাত চেপে ধরে বলল, এখানে বড় মামা উপস্থিত আছে, এটা মাথায় রেখো। মেয়ে তাকে হুমকি দিচ্ছে। অসন্তুষ্ট নজরে মেয়ের পানে তাকিয়ে পিছনে ফিরলেন তিনি। বড় ভাই ওনার কয়েক কদম পিছনে হুইল চেয়ারে বসা। ছোটবেলা থেকে এই বড় ভাই নামক মানুষটাকে তিনি যেমন সমীহ করে চলেছেন তেমন ভয় পেয়ে চলেছেন। ওনার মুখে মুখে বা ওনার সামনাসামনি কথা বলার, তর্ক করার স্পর্ধা করেননি, এমনকি সাহস দেখাননি কখনো। মেয়ের হুমকিতে সত্যিই তিনি দমে গেলেন, আর মুখ খুললেন না। তবে মেয়ের প্রতি বেজায় অসন্তুষ্ট হলেন। সম্মতি পেতেই তাহমিনা বেগমের পাশে বসা মায়ের পানে দুর্বল একটা চাহনি দিয়ে উঠে দাঁড়ালো ইভান। মনে মনে আশা রাখলো মা নিশ্চয়ই তাকে বুঝবে, আর সে বোঝালে অবশ্যই বুঝবে। তাহমিনা বেগমের সম্মতির খবর পুরো হলুদ অনুষ্ঠানে সর্বজনের কাছে ছড়িয়ে পড়ল। অনুষ্ঠানের আমেজ পুরোপুরিভাবে না ফিরলেও থমথমে পরিবেশ কিছুটা কাটল। তন্ময়ের পাশে গিয়ে তার বান্ধবী আর কাজিনেরা বিভিন্নভাবে তাকে বোঝাতে লাগলো। নিভানও এত সময় ত্রিনয়ের সাথে কথা সেরে নিয়েছে। ত্রিনয় কৃতজ্ঞতা প্রকাশ করলো ইভান নিভান দুজনার প্রতি। সেটা শুনে মনে মনে ইভানের প্রতি আরো অসন্তুষ্টতা বাড়ল নিভানের। ইভানের থেকে কোনো অংশে সে ত্রিনয়কে মনে করে না। বন্ধু কম নিজের ভাইয়ের নজরে দেখে সে। সেই বন্ধুর এরকম একটা অসম্মানিত অসহায় পর্যায়ে দেখা সত্যি কি মন থেকে মেনে নেওয়া যায়? এত সময় অন্য কেউ হলে তাকে
কি যে করতো নিভান, সে তো তন্ময়ের বিয়ে ভেঙে যাওয়ার খবর শুনতেই বরপক্ষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু দোষ তো সেই নিজের ঘাড়েই চেপে বসেছে। এখন তাকে সুস্থ সুন্দরভাবে দুদিকে সমাধান করতে হবে, না হলে অন্যায় করা হবে। অন্যায় তো তার ভাই দ্বারা এমনিতেই হয়ে গেছে। সেখানে ইভান আর ত্রিনয় দুজনেই তার নিজের মানুষ, কাছের প্রিয় মানুষ, আর সেই প্রিয় দুজন মানুষের মধ্যে একজনের দোষ ঢাকতে গিয়ে আরেকজনের উপর অবিচার করতে হচ্ছে তাকে। এটাই সে মন থেকে মানতে পারছে না, তবে এছাড়া উপায়ও নেই যে তার। তাহমিনা বেগমের সম্মতি জাহিদ সাহেবকে জানাতেই তিনি নিজের স্ত্রী, ভাই, এমনকি বাড়ির সবাইকে ডেকে পরামর্শ করলেন। সেখানে ওনার সম্মতিতে প্রাধান্য দিল সবাই। তবে মনে মনে নিহারিকা বেগম একটু অসন্তুষ্ট হলেন ছেলের এহেন কাণ্ডে। বড় ছেলেকে না বিয়ে দিয়ে ছোট ছেলের বিয়ের সিদ্ধান্ত ওনার মনটাকে একটু অসন্তুষ্ট করে দিল। তবুও সেটা তিনি বহিঃপ্রকাশে আনলেন না। ডালিয়া বেগমও একটু খুচখুচ করলেন, তবে মন খুলে নিজের মনের দ্বিমত প্রকাশ করতে পারলেন না। অতঃপর জাহিদ সাহেব তন্ময়ীর মায়ের সাথে এবং তার বাড়ির মুরব্বীদের সাথে কথা বললেন। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো বিয়ের ডেট যেদিনই সেদিনই বিয়ে হবে, আর আজ হলুদের অনুষ্ঠানও বহালি থাকবে। এই সিদ্ধান্তে সবাই সন্তুষ্ট হলেও তন্ময় সন্তুষ্ট হতে পারল না। সবার সম্মুখ দিয়ে ছুটে চলে গেল সে ক্ষণিকের পরিচিত বাংলো বাড়ির ঘরটায়। ইভান নিষ্প্রিয় নজরে দেখল তন্ময়কে ছুটে যেতে। মন ছটফটিয়ে উঠল তার, তবে অসার ভঙ্গিতে নিশ্চুপ দাঁড়িয়ে রইল সে। কেন জানি মন মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দিয়েছে। অনুতপ্ততায় হাত পা যেন অচল অনুভব হলো তার। একটা ফাঁকা টেবিলে চেয়ারে বসে পড়ল সে। ইভানের সেই নিষ্প্রভ দৃশ্যটা নিভান দূর থেকে লক্ষ্য করল। ভাইয়ের নিষ্পৃহতায় বুকের ভেতরটা আরও পুড়ল, ব্যথিত হলো। তবে মেয়েটার পরিস্থিতির কথা ভাবলেই ইভানের প্রতি ভীষণ রাগও হলো তার। ইভানের দিকে এগুলো নিভান গিয়ে বসলো ইভানের সামনাসামনি চেয়ারে। তীক্ষ্ণ নজরে ইভানের মাথা নিচু করে রাখা মুখের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলল, তুমি যে এরকম একটা ব্লেন্ডার করবে এটা কখনোই ভাবিনি ইভান। তুমি যে এমনটা ছিলে না, তোমার কাছ থেকে এতটা হীনমন্যতা আশা করিনি আমি। আমার ভাই এমনটা করবে? হাউ ইজ দিস পসিবল? নিভান এসেছে টের পেয়েও মাথা উঁচু করেনি ইভান। দাদাভাই যে তার উপর ভীষণ রেগে আছে এটা বেশ অনুভব করতে পারল সে। আজ তার জায়গায় যদি অন্য কেউ থাকতো তবে এত সময় বাজে অবস্থা হয়ে যেত তার। সেসব ভেবে মুখ উঁচু করে সামনে তাকানোর সাহস করেনি সে। তবে নিভানের রুক্ষ গলার কথাগুলো শুনতেই অসহায় মুখ করে তার দিকে চাইল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, দাদাভাই প্লিজ। এই দাদাভাই কিসের? এই তুই যেটা চেয়েছিস না কখনো বলা হয়েছে? এই বল না। না বলেছি আমি কখনো? বাবা না বললেও আমি কখনো না বলেছি। তুই মুখ ফুটে না চাইলেও আমি বুঝতে পারলে সেটা নিজ থেকে দেওয়ার ট্রাই করতাম তোকে। তবে কেন এরকম একটা হীন কাজ করলি ইভান? আমাকে একটাবার জানাতিস। ত্রিনয়ের কাছে আমার সম্মানের কথাটা একবারও ভাবলি না। তোর যখন ধোনিকে এতটাই পছন্দ, তবে আমাকে কেন সেটা বললি না? কেন আমার এমনটা করে মেয়েটাকে সবার পরিবারকে অসম্মানিত করলি? আমার ভাইয়ের প্রতি আমার অটুট বিশ্বাস কেন এভাবে নষ্ট হতে দিলি? দাদাভাই ভীষণ রেগে আছে, এটা তার তুই তোকারি কথায় স্পষ্ট বুঝলো ইভান। এখন যদি কথা না বলে চুপ থাকে তবে তন্ময়কে পাওয়ার আশাও ক্ষীণ হয়ে দাঁড়াবে। তাই না চাইতেও মুখ খুলল ইভান। ও সামান্য একটা বিষয় নিয়ে ভুল বুঝে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছে, যার ফলস্বরূপ এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে আমাদের সবাইকে দাঁড়াতে হয়েছে। আর এই পরিস্থিতির জন্য যদি আমি কিছু দায়ী হয়ে থাকি তবে তার কিছু অংশীদারও। আর তুমিও শুধু ওর পরিস্থিতিটা বিবেচনা করে কিছুতেই ভুল বুঝতে পারো না আমাকে। ওকে আমি বলেছিলাম বাড়ি থেকে যদি কোনো বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় তবে আমাকে জানাতে। ও সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে নিজ মনে ক্ষোভ পুষে রেখে ইচ্ছাকৃতভাবে জানায়নি আমাকে। আর সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণেও ও এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমার থেকে দূরে সরে যেতে পারে না। ও চাইলেও আমি সেটা হতে দিতে পারি না। আর সেটা আটকাতে আমার এই পদক্ষেপটা নিতে হয়েছে, যার ফলস্বরূপ এই পরিস্থিতি। ওকে বা ওর পরিবারকে অপমান অপদস্থ করার কোনোরূপ ইচ্ছে আমার ছিল না। রাগে টনটন হয়ে যাওয়া কপাল মুহূর্তে কুঁচকে গেল নিভানের। বলল, তোদের মধ্যে সম্পর্ক ছিল? না। তবে এসব হবার কারণ? নিজেদের মধ্যে ঠিকঠাক হওয়া না হওয়ার সম্পর্কটা ছোট পরিসরে বিবরণ দিল ইভান। আর সেই সম্পর্কের থেকে এই পরিস্থিতি কি করে গড়ালো এটাও বলল। সেটা শুনে নিভান শক্ত গলায় বলল, তুমি আমার চরিত্র নিয়ে অবিশ্বাস করতে পারো না দাদাভাই। তন্ময়ের মতো তোমার দেখায় ভুল না থাকতে পারলেও ভাবনায় বিস্তার ভুল ছিল। কিন্তু কার্যকলাপতে তুমি তেমনটাই করেছো ইভান। সেখানে আমাদের নজরটা যেমন দেখবে আগে সেরূপ ভাবনাই তো ভাববে, তাই না? না, তাই না? আমাদের দেখা কিছু কিছু সময় ভাবনাতেও গিয়ে ভুল হয়। ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল না দাদাভাই, আমার ক্লাসমেট ছিল। তবে ওর সাথে আগে যেভাবে পরিচিত ছিলাম না আমি, ওর বয়ফ্রেন্ডও আমার ক্লোজ ফ্রেন্ড ছিল।
ওর সাথে রিলেশনের পর মেয়েটাকে চিনেছি আমি। ওদের রিলেশনশিপের পরে বিভিন্ন সূত্রে আমি জেনেছি মেয়েটার একাধিক বয়ফ্রেন্ড ছিল। এমনকি আমি নিজ চোখেও দেখেছি শহরের বিভিন্ন নামি দামি কফি শপে, রেস্টুরেন্টে মেয়েটার যাতায়াত। বন্ধুকে জানিয়েছিলাম, বিশ্বাস করেনি ও। ও ঢাকার বাহির থেকে পড়তে এসেছে বিধায় শহর ঘোরাঘুরি ততটাও হয়নি ওর। বিধায় ওর নজরে মেয়েটার কার্যকলাপগুলো সেভাবে পড়েনি, যার ফলস্বরূপ ও আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু মেয়েটা দেখতে হ্যান্ডসাম আর বড়লোক বাপের ছেলে পেলেই পিছনের বয়ফ্রেন্ডটাকে জীবনে চেনেনি দেখেনি এমনভাবেই ছুঁড়ে ফেলে দেয়। আমি সেই সুযোগটা নিয়ে আমার ফ্রেন্ডকে প্রুভ করতে চেয়েছিলাম মেয়েটা ভালো নয়। নেহাল ভীষণ ভালো ছেলে দাদা ভাই, আর ও ওরকম একটা মেয়ের সাথে সম্পর্কে এগোবে। মেয়েটাও দিনের পর দিন তাকে ঠকিয়ে যাবে, এটা আমি মানতে পারিনি, চাইনি কখনোই। যার জন্য মেয়েটার সাথে তোমার আর তন্ময়ের ভাষায় একটু মাখামাখি করতে হয়েছিল আমাকে। এখানে দোষ আমার নেই, এটা আমি বলছি না, তবে আমার কাছে বিষয়টা না জেনে এমন বাড়াবাড়ি তন্ময় করবে এটা আমি ভাবিনি। বাড়াবাড়ি নয়, ওর জায়গা থেকে সম্পূর্ণ ও ঠিক ছিল। ভুলটা তুই করেছিস। সম্পর্কে না ছড়ালে ও মেয়েটার দুর্বলতা নীরব সম্মতি তো তোর সাথেই ছিল। সেখানে অন্য একটা মেয়ের সাথে তোকে এভাবে দেখলে তো ভুল বুঝবেই। তুমিও তন্ময়ের মতো কিছুতেই আমাকে বুঝতে চাইছো না দাদা ভাই। আচ্ছা ভাবো, এখন যদি কৌরি জানতে পারে তুমি দিবা আপুকে বিয়ে করতে চেয়েছিলে, এখন বিয়ে কেন করতে চেয়েছিলে, কৌরি কারণ তো আর জানে না। দিবা আপুকে বিয়ে করতে চেয়েছিলে, এটাই তার মুখ্য বিষয়। তুমি তার ভুল ভাঙানোর আগে সে যদি এটাও জানতে পারে দিবা আপু তার স্বামীর সংসার ছেড়ে এ বাড়িতে পড়ে আছে শুধু তোমাকে পাওয়ার আশায়, এবার পরিস্থিতি যদি আমার মতো হয়, মনে করো কৌরির আগে অভিমানে তোমাকে ছেড়ে অন্যত্র জায়গায় বিয়ের সম্মতি জানালো, তুমি কি করবে? সবসময় শান্ত থাকা নিভানের কলিজা মোচড় দিয়ে উঠল। কপাল অস্বাভাবিক কুঁচকে রাগত স্বরে বলল, মানেটা কি? এখানে এসব কথা আসছে কোথা থেকে? মনে মনে ক্রূর হাসল ইভান। যেই বিষয়ে ভুক্তভোগী তাকে সেই বিষয়ে বুঝিয়ে দুর্বল করতে হয়, নাহলে কি আর সে বোঝে অন্যের ব্যথা দরদ? ইভান চটজলদি উত্তর দিল, তুমি আমাকে বুঝতে চাইছো না, তাই আসছে। প্লিজ দাদা ভাই, এসব বাদে এখন তন্ময়কে একটু মানাও না। আমি নিশ্চিত ও তোমার কথা ফেলবে না। কথা কানে গেলেও ভাবনা কৌড়িতে চলে গেল নিভানের। মেয়েটা কি তার পরিস্থিতিটা না বুঝে তাকেও ভুল বুঝে দূরে সরে যাবে? ভাবতেই বুকে চিনচিনে ব্যথার অনুভব সৃষ্টি হলো। হাঁসফাঁস হয়ে উঠল নিঃশ্বাস। নজর এলোমেলো হয়ে কৌড়িকে খুঁজে পেলেও ওই তো তার থেকে সামান্য দূরত্বে মায়ের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েটা। মান্যতার মৌনতাও দাঁড়িয়ে আছে পাশে। অপলক কিছু সময় সেদিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো নিভান। সেটা দেখে ইভানের মুখেও মৃদু হাসি ফুটল। দাদাভাই মেনে গিয়েছে মানে তন্ময়কেও মানাতে আর সময় লাগবে না। বিয়েটা একবার ভালোই ভালোই হয়ে যাক, তারপর সে বুঝে নেবে। ঘরের দরজাইটে বসে আছে তন্ময়। সে কিছুতে ইভানকে বিয়ে করবে না। মা কি করে তার মতামত না নিয়ে ইভানের প্রস্তাব সসম্মানে গ্রহণ করলো? তন্ময়কে তার হাতে তুলে দেওয়ার সম্মতি কি করে জানালো? ওই অসভ্য ছেলেটার জন্য আজ তার জীবনে এমন পরিণতি। কত শত মানুষের সামনে নিজের চরিত্র নিয়ে কথা উঠল, অপমান অপদস্থ হতে হলো, আর সেই ছেলেটাকে সারা জীবনের সঙ্গিনী হিসাবে তাকে গ্রহণ করতে হবে? কিছুতেই না। ইভানের সঙ্গিনী সে কখনোই হতে চায় না, কখনোই না। দু হাঁটু মুড়ে জড়সড় হয়ে ফ্লোরে বসা তন্ময়ী এবার দু হাঁটুর মধ্যে মুখ গুজে হু হু করে কেঁদে দিল। মাথায় চলল এলোমেলো সব ভাবনা। তনুর দরজাটা খোলো, কিচ্ছু হয়নি সোনা, ভাই সব ঠিক করে দেব। তবু উল্টাপাল্টা কিচ্ছু মনে আনার চেষ্টা করিস না পাখি। এই তনু, দরজা খোল না পাখি, কথা শোন না বোন আমার। দরজার ওপাশে দাঁড়ানো প্রিয় মানুষগুলোর ভয়ার্ত গলার কথাগুলো, ডাকগুলো সবটাই কানে এলো তন্ময়ের। তবে একটা টু শব্দ উচ্চারণ করলো না সে, শুধু কেঁদেই চলল। নাজুক মনে হঠাৎই প্রশ্ন বাসা বাঁধল। সবাই তার ভাবনায় চিন্তিত, আতঙ্কিত, অথচ তার মা একবারও এলেন না, তাকে ডাকলেনও না। তবে কি মা বিশ্বাস করে নিয়েছেন ওনারা যেটা বলেছেন সেটাই সত্য? ভাবনা যতই দৃঢ় হলো তন্ময়ের, কান্নার দৃঢ়তার তোড়জোড়ও ততই বাড়ল। একসময় ত্রিনয়ের পাশে এসে দাঁড়ালো নিভান। তখনও লাগাতার ত্রিনয় এটা ওটা বলে দরজা ধাক্কিয়ে চলেছে। নিভান চোখ দিয়ে ইশারা করে তাকে থামতে বলল, ফের নিজে মৃদু শব্দে দরজায় ধাক্কা দিয়ে বলল, তন্ময় দরজা খোলো, আমি কথা বলতে চাই তোমার সাথে। নিভানের ভারী কি গলা স্বর পেতেই কান্না হালকা হয়ে এলো তন্ময়ের। তবে নড়ল না সে, উঠবেও না, আর দরজাও কিছুতেই খুলবে না সে। নিশ্চয়ই ওই বেয়াদবটা নিভান ভাইকে তার হয়ে সাফাই গাইতে পাঠিয়েছে। সে মরে যাবে তবুও কিছুতেই ওই বেয়াদবটাকে বিয়ে করবে না। খুট করে দরজা খুলে যাওয়ার শব্দে মুখ তুলে সেদিকে চাইল তন্ময়ী। নিভানকে দেখে মাথা নিচু করে ফেলল সে।
নিভান মেয়েটার এলোমেলো অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলল। ধীর পায়ে সেদিকে এগিয়ে তন্ময়ের সামনে গিয়ে দাঁড়ালো। ফের নরম গলায় বলল, আমি কখনো মৌনতা আর মান্যতা থেকে আলাদা করে দেখিনি তোমাকে। এত বছরের সম্পর্ক হয়তো আমার আচরণে তুমি বুঝতে পেরেছো। জানি না আমার সম্পর্কে তোমার ধারণা নিজের ভাইয়ের মতো কিনা। মাথা উঁচু করে তাকালো তন্ময়ী। মায়াবী টলমলে কাজল কালো চোখ দুটো বলে দিচ্ছে সে নিজের ভাইয়ের মতো বিশ্বাস ভরসা করে নিভানকে। সেদিকে তাকিয়ে নিভান বলল, তবে আজ সেই ভাই বোনের সম্পর্কে বিশ্বাস ভরসা ভঙ্গ করতে চাইছো কিনা আমি জানি না, তবে আমার দ্বারা তোমার অমঙ্গল হতে পারে এটা কখনো আমি ভাবতে পারি না। একটু থামলো নিভান। সত্যি স্বার্থপরের মতো এককভাবে চেয়ে ফেলছে সে, তবুও বলল, তোমার মতো ইভেনও কষ্ট পাচ্ছে তন্ময়ী। আমি জানিও তোমাকে অসম্মান করেছে, তবে পরিস্থিতি পড়ে যে করেছে এটা তুমিও জানো। ইভানকে তুমি কতটা চেনো জানো আমি জানি না, তবে আমার ভাইকে আমি জানি। ও কখনো একটা মেয়েকে অকারণে অসম্মান করার মতো ছেলে নয়, আর কাউকে কথা দিয়ে তাকে ঠকান। আমি অত্যন্ত এই অবিশ্বাসটুকু আমার ভাইয়ের প্রতি কখনো করতে চাই না। হয়তো সেও অবিশ্বাস করতে পারবো না। যদিও স্বার্থপরের মতো কথা বলা হচ্ছে, তোমার পরিস্থিতিতে থাকলে এই কথাগুলো মুখ দিয়ে বের করতে পারতাম কিনা জানি না, তবে সত্যি বলতে আমরা সবাই আমাদের প্রিয় মানুষদের ক্ষেত্রে দুর্বল স্বার্থপর। তাই আমার ভাইয়ের জন্য তোমার কাছে তোমাকে চাইতে ইচ্ছা করছে। তন্ময়ের অবাক করা দুর্বল চাহনির দিকে তাকিয়ে দুর্বোধ্য হাসলো নিভান। বলল, আমাকে স্বার্থপর মনে হচ্ছে তো, তাই না? আমি জানি তোমার দিকটা না ভেবে আমি স্বার্থপরের মতো কথা বলছি, তবুও বলবো ওকে ফিরিয়ে দাও না। তুমি আমার বোন হয়ে আজীবন আমাদের সাথে থেকে যাও। নিঃশ্বাস ফেলে মাথা নিচু করে নিল তন্ময়ী। সেটা দেখে ফের নিভান বলল, এবার তুমি ভেবে দেখো তুমি কি করতে চাও। তোমার সিদ্ধান্ত যদি এরূপ না হয় তবে তুমি ভেবো না ইভান তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না। নিভান তপ্তশ্বাস ফেলে চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে আবারও বলল, তুমি ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নাও। আমরা বাইরে সবাই তোমার অপেক্ষায় আছি। ইভান দিবাকে নিয়ে যুক্তি দেখাতেই কৌরি নিয়ে এলোমেলো ভাবনা মস্তিষ্কে চলতেই থাকলো নিভানের। কৌরিকে নিয়ে নিভানের এতদিনের কঠিন মন এমন দুর্বল হয়ে পড়েছে। মেয়েটা তার হবে না ভাবলেই হৃৎপিণ্ড সেকেন্ডে সেকেন্ডে ছটফটিয়ে উঠছে তার। বিচলিত হলো সে। আপাতত মেয়েটার সাথে কথা বলা প্রয়োজন। তন্ময়ের সাথে কথা বলে বাইরে বের হয়ে কৌরিকে কোথাও দেখতে পেল না সে। আশেপাশে খুঁজলো, তবুও পেল না। বাধ্য হয়ে ফোন দিল। একবার নয় কয়েকবার দিল। পরপর কয়েকবার ফোন দেওয়ার পর রিসিভ হলো ওপাশ থেকে। ফোন রিসিভ হতেই এপাশ থেকে বিচলিত গলায় নিভান বলল, এতবার ফোন দিয়েছি ধরছো না কেন? কোথায় তুমি? আমার তোমার সাথে কথা আছে, প্লিজ 2 মিনিট হলে আমার সাথে কথা বলে যাও কৌরি। দীর্ঘ সময় ধরে জমা আকাশের ঘন কালো মেঘ সরে গিয়ে সেখানে যেন ঝলমলে রোদ্দুরের দেখা মিলেছে। তন্ময়ের সম্মতি এমনই প্রভাব ফেলল ইভানের মনের সাথে বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোর মনেও। মান্যতার মৌনতা তো ভীষণ খুশি। তন্ময়কে তাদের ভীষণ পছন্দ। ছোট বৌমনি হিসেবে মোটেও মন্দ হবে না মেয়েটা। একেবারে তাদের মন মতন, খুব মিষ্টি। পুনরায় আবারও আংটি বদল হলো। আগের পাত্রপক্ষের আংটি খুলে ফেলে যত্রতত্র নিহারিকা বেগমের হাতের আংটি দিয়ে আপাতত আংটি বদল সারা হলো। ইভান যখন আংটি পরাতে গেল তন্ময়ীর হাতে, সবার চোখ ফাঁকি দিয়ে হাত সরিয়ে নিল তন্ময়ী। ইভানের হাত থেকে আংটি কেড়ে নিয়ে নিজেই নিজের আঙ্গুলে পরে নিল। পাশে বসা ইভানকে দাঁতে দাঁত চেপে মৃদু স্বরে বলল, বিয়েতে সম্মতি দিয়েছি মানে আমাকে ছোঁয়ার অধিকার দেয়নি, সো ভুলেও অধিকার দেখাবেন না। দ্বিতীয়ত, যখন তখন ছোঁয়ার বাহানা খুঁজবেন না। দুর্বল চোখে তন্ময়ের কঠিন করে রাখা মুখাবয়বের দিকে নিষ্পলক তাকিয়ে রইল ইভান। ফের আশেপাশে নজর ফেলে আর কথা বাড়ালো না, চুপচাপ উঠে চলে গেল। পূর্বে যে উৎফুল্লতা সবার মনে বিরাজ করছিল, সেই উৎফুল্লের সহিত হলুদ অনুষ্ঠান না হলেও মোটামুটি ভাবে সীমিত পরিসরে অনুষ্ঠান শেষ করা হলো। বিয়ের মতো একটা সেন্সিটিভ ইস্যু ঘোলাটে হয়েও পুনরায় যেভাবে হোক মিটে যাওয়ায় সবার মনে মনে স্বাচ্ছন্দ্যতা অনুভব করলেও ত্রিনয়ের মনটা ছোট হয়ে গেল। তন্ময়ের বিয়ের পর সে চেয়েছিল সাহস করে হলেও একবার নিভানের সামনে প্রস্তাব রাখবে মান্যতার জন্যে। তাতে যদি নিভান অসম্মতি জানায় বা তাদের বন্ধুত্ব একটু নড়চড় হয় তবুও রাখবে। আগে মনে হতো চোখের ভালো লাগা একটু একটু করে মনে বাসা বেঁধেছে। বন্ধুত্বের কারণে সেটা একটু কষ্ট করে হলেও চোখের আড়ালে থাকলে ভুলে যেতে পারবে। কিন্তু না, যখন পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়ে বিদেশে চলে গেল, মেয়েটা যেন সেই মনে বাঁধা বাসাটা আরও শক্তপোক্তভাবে বাঁধল। তারপর সেই বাসা ভেঙে দেওয়ার কথা ভাবলে বুকে পাহাড়সম ব্যথার অনুভব সৃষ্টি হয় তার। মনে এমন অনুভূতি জাগে, বাসা বাঁধা জায়গা থেকে মেয়েটাকে একটু নড়চড় করলে নিজেকে শেষ হয়ে যেতে হবে। অথচ মেয়েটাকে বলার ক্ষমতা নেই বললে ভুল হবে। তবে মান্যতার সামনে নিজের অনুভূতি কখনো প্রেমিক রূপে প্রকাশ করতে চায়নি সে। চেয়েছে সবার সম্মতিতে তাকে নিজের স্ত্রী রূপে আপন করে নিতে।
তাকে চেয়েছে প্রণয় নয় পরিণয় রূপে। তবে এখন বোনের জন্যে এখন সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, সেই পরিণয় রূপে চাওয়া সম্পর্ক কি গড়া সহজ হবে? সম্পর্ক হওয়া ঘরে কি আর দ্বিতীয়বার সম্পর্ক তৈরির প্রস্তাব রাখা যাবে? সেটা কি সবাই ঠিকঠাক চোখে দেখবে? যদিও তন্ময়ী ভালো থাকলে, সুখে থাকলে সেই ভালো। ত্রিনয়ের পরম শান্তির, তবুও কোথাও যেন তার কিছু একটা হারিয়ে যাচ্ছে এমনটা অনুভব হচ্ছে। সব কেমন হঠাৎই গরমিল হয়ে গেল কেন? ভাগ্য বরাবরই সে যা চেয়েছে তার বিপরীত দিয়ে এসেছে। এবার চাওয়াটা যদি সেরকমই হয় তবে তাকে নিঃশেষ হয়ে যেতে হবে। আজ মেয়েটাকে দেখার পর যেমন তাকে পাওয়ার প্রবলতা দ্বিগুণভাবে অনুভাবিত হয়েছে, সেখানে এই ঘটনার পর তাকে না পাওয়ার আকাঙ্ক্ষা, ভয়, দ্বিধা শতগুণ রূপে ব্যথার অনুভূতিতে রূপে বাসা বেঁধেছে। যদিও হঠাৎ করে বিয়ে, তবুও আত্মীয় স্বজন কাউকেই বলতে বাদ রাখলেন না নিহারিকা বেগম আর জাহিদ সাহেব। বড় ছেলে বাদে যদিও ছোট ছেলের বিয়ে, তবুও দ্বিধাদ্বন্দ্ব রাখলেন না কাউকে নিমন্ত্রণ করতে। এবারই ছেলে মেয়েদের মধ্যে প্রথম বিয়ে, তাও আবার হঠাৎ করে। তবুও আয়োজন ধুমধামভাবে করার চেষ্টা করলেন, কোথাও কমতি রাখতে চাইলেন না। বিশেষ করে নিভান ভাই বোনদের মধ্যে ইভানের জায়গাটা তার জীবনে অন্যরকম একটা দুর্বলতার স্থান। মায়ের দ্বিতীয় বিয়ের পর এই পরিবারের প্রথম আপন বলে কেউ নিজের জীবনে স্থান করে নিতে পেরেছিল। তার ছোট্ট নিঃসঙ্গ জীবনে একাকিত্ব দূর করে কথা বলার সঙ্গী হয়েছিল। ভাগ্যের পরিহাসে বাবা হারিয়ে যাওয়ার পর যে হাসি খুশি জীবনটা বিসর্জন দিতে হয়েছিল, সেটাও যেন কিছুটা হলেও তার জীবনে ফিরে এসেছিল ইভানের পৃথিবীতে আসার আগমনে। তার মুখে এক টুকরো হাসি ফোটাতে বাচ্চার ছেলেটার সুদর্শন মুখ, নরম স্পর্শ, একটু বড় হলে তার কাছে থাকার আবদার, আদুরে কণ্ঠে দাদা ভাই ডাকটা। তাকে ছাড়া একটা সময় ওই ছেলেটা কিচ্ছু বুঝতে চাইতো না। এরকম একটু একটু করে একটা সময় এমন দুর্বলতা তৈরি হলো ছেলেটার প্রতি, তার অন্যায় আবদারও পর্যন্ত নির্দ্বিধায় মেনে নিয়েছে নিভান। যদিও একটা সময় গিয়ে কিছু কারণে সম্পর্কে দূরত্ব এসেছে, তবুও ছেলেটার প্রতি সেই স্নেহ ভালোবাসাময় দুর্বলতা এক তিল পরিমাণও কমেনি, বরং বেড়েছে। যা হয়তো ইভানও জানে, আবার হয়তো বা জানে না। নিমন্ত্রণ পেতে নিকট আত্মীয়দের ভিড় লেগে গেল বাড়িতে। বাড়ির ভেতরের দিকটা নিহারিকা বেগম আর সান্ত্বনা রহমান নিপুণ হাতে সামলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে বড় ছেলের আগে ছোট ছেলে কেন বিয়ে করেছে এই বিষয়েও কথা উঠল কি কথাটা সবার মুখে মুখে। সেসব কথার উত্তরও তিনি অমায়িক হেসে সুন্দরভাবে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যদিও ছেলের এমন হুট করে বিয়ের সিদ্ধান্তে মনে মনে তিনিও একটু অসন্তুষ্ট হয়েছেন, তবে নিভান বুঝিয়ে বলায় সে অসন্তুষ্টটা কিছুটা হলেও গলে বরফ হয়েছে। তবুও কাল থেকে ইভানের সাথে এই বিষয়ে ভুলেও তিনি কথাই বলেননি রাগে। তবে তন্ময় মেয়েটাকে ওনার বেশ পছন্দ। মায়াবী চেহারার একটা মিষ্টি মেয়ে, হাসলে মেয়েটাকে কি সুন্দর দেখায়। আর সেই মেয়েটা ওনার বাদর ছেলের বউ হবে, ওনার ছোট ছেলের বউ। এই কারণে ছেলের প্রতি নারাজি তিনি উগ্রভাবে দেখাতে পারছেন না। রান্নাঘরে ব্যস্ত হাতে কাজ করছিলেন আর মনে মনে ভাবছিলেন তিনি। হঠাৎ গলায় একজোড়া হাত পিছন থেকে জড়িয়ে ধরতে বুঝতে পারলেন হাত জোড়াকার। তবুও বিশেষ পাত্তা দিলেন না, দৃঢ়চিত্তে কাজেই মনোযোগ দিলেন। পাশ থেকে সান্ত্বনা বেগম দেখলেন, মৃদু হেসে তিনিও নিজের কাজে মনোবেশিত হলেন। আম্মু খুব রাগ হয়েছে আমার উপর। রাগ মনে না থাকলেও গলায় কঠোরতা বজায় রেখে নিহারিকা বেগম বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।